হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর যে বিষয়টা আলোচনা করছিলাম তার পরবর্তী অংশের আলোচনাতে আসছি। যে ক্ষেত্রে আমরা আলোচনাটা করছিলাম হচ্ছে বার্নৌলির নীতি। তো প্রথম ক্লাসে যেটা আমরা বলছিলাম যে বার্নৌলির নীতিটা প্রযোজ্য হওয়ার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো তার প্রবাহ সম্পর্কিত, তরলের প্রবাহ বা প্রবাহীর প্রবাহ সম্পর্কিত। সেই প্রবাহগুলোর মধ্যে আমরা পড়েছিলাম যে ধারারেখ প্রবাহ, দ্বিতীয়ত পড়েছিলাম ধারারেখ প্রবাহগুলোকে আমরা স্তরীভূত প্রবাহ দিয়েও তাকে ব্যাখ্যা করতে পারি। তাছাড়া যে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন বা যাকে আমরা বলেছিলাম, তো ধারারেখর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্যটা হয়েছিল। অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন, যে ক্ষেত্রে প্রবাহটা আমাদের জানি যে কোনো সময় এই দিকে গতিশীল হচ্ছে, তো তরলটা কখনো ওই দিকে গতিশীল হচ্ছে। তো এই রকম যে কোনো জায়গার মধ্যে গতির দিকগুলো এদিক ওদিক হচ্ছে, সেইগুলো অশান্ত প্রবাহের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয় না। তো প্রবাহ সম্পর্কিত আর এক ধরনের প্রবাহের কথা প্রায় আমরা শুনবো, যেটা হচ্ছে কি স্টেডি ফ্লো। অর্থাৎ যে ধরনের প্রবাহটা কোনো নলের মধ্য দিয়ে হচ্ছে, তরলের প্রবাহটা যখন কোনো জায়গায় হচ্ছে, কোন স্থানে সেই প্রবাহের বেগটা কিংবা তরলটার ওই বিন্দুতে চাপ কিংবা তরল ওই বিন্দুতে ঘনত্ব, ওই সমস্তগুলো যদি কোনো কিছুই যে সময়ের উপর নির্ভরশীল না, যেগুলো সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে না আমরা ধরে নিতে পারিনি, সেই ধরনের প্রবাহগুলোটাকে আমরা বলে থাকি যে সেটা স্টেডি ফ্লো হচ্ছে। আর অশান্ত প্রবাহতে আমরা বারবার বলছি কি, অর্থাৎ যে ক্ষেত্রে রোটেশন রয়েছে, অর্থাৎ তরলটার যখন কোন একটা নলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যে কার্ল ভাবটা রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আমরা যে সায়েন্সের বিজ্ঞানে গণিত কোন বিষয়ের কার্ল এখানে যদি জিরো না হয়, অর্থাৎ রোটেশন এখানে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে বার্নৌলির নীতিটাকে আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো না। তবে বার্নৌলির নীতিটা যখন আমরা প্রয়োগ করে কোনো একটা নলের মধ্য দিয়ে প্রবাহিত তরল এর কথা আলোচনা করছি, যদি ইররোটেশনাল অর্থাৎ ইররোটেশন অশান্ত প্রবাহ, আর যদি রোটেশন না থাকে, তখন কি হয় যে এই যে বেগের এটা জিরো হয়, কার্ল অফ ভি ইকুয়াল টু জিরো। তো এইটা হলে অর্থাৎ তরলের মধ্যে আমরা কোনো একটা যে প্রস্থচ্ছেদে আমরা যে ক্ষেত্রে এই যে এই দুটো জায়গার যে প্রস্থচ্ছেদ আমরা নিচ্ছি, এই প্রস্থচ্ছেদে যে কোনো ধারা রেখার উপরেই যে যখন, অর্থাৎ আমরা বলতে চাইছি যখন ইররোটেশনাল মোশন হবে তরলটা কোনো নলের মধ্য দিয়ে, তখন যে বার্নৌলির নীতির ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম যে কোনো একটা ধারা রেখার উপর এই যে বার্নৌলির উপপাদ্যটা প্রযোজ্য হবে, সেটা কিন্তু না হয়ে এই যে প্রস্থচ্ছেদের যে কোনো বিন্দুতে, এই প্রস্থচ্ছেদের যে কোনো বিন্দু কিংবা নলের অভ্যন্তরস্থ যে কোনো বিন্দুর ক্ষেত্রে এই যে বার্নৌলির নীতিটা অ্যাপ্লিকেবল হবে, যে কোনো বিন্দুতে যে বার্নৌলির যে নীতি প্রযোজ্য হবে। অর্থাৎ যখন যে ইররোটেশনাল বা ঘূর্ণি গতি না হয়ে অর্থাৎ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে আমরা যে কোনো বিন্দুতে বার্নৌলি নীতিটা প্রযোজ্য হবে, অর্থাৎ যে কোনো একটা ধারা রেখার উপর হতে হবে তা না। তো এটা আমাদেরকে কিন্তু অনেকটাই আরো অনেক যে বিশেষ করে স্থলীভূত গতি যে ক্ষেত্রে হচ্ছে নলের ভেতরে, আমরা বারবার বলেছিলাম নলের ভেতরে গতির যে একটা প্রোফাইল থেকে থাকে, ছোট গতি থেকে শুরু করে বেশি গতির এরকম প্রোফাইল থেকে থাকছে। তো এই ক্ষেত্রেও আমরা এখানে ধারারেখ অর্থাৎ একটা স্তরীভূত গতি হচ্ছে, এই স্তরীভূত গতির ক্ষেত্রেও কিন্তু এই বার্নৌলির নীতিটা কোনো একটা স্তরের বা ধারারেখার উপর প্রযোজ্য হবে। তো যদি এটা স্টেডি ফ্লো হয়ে যায়,
স্টেডি ফ্লো যদি হয়ে যায় এবং ইররোটেশনাল স্টেডি ফ্লো এন্ড ইররোটেশনাল, অর্থাৎ ঘূর্ণি গতি নেই যে ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে তরলের মধ্যে ক্ষেত্রফলের যে কোনো বিন্দুর সঙ্গে আমি তরলের যে কোনো বিন্দুর এই যে পৃষ্ঠার নলের তলের কিংবা মাঝের বিন্দু যে কোনো বিন্দুর ক্ষেত্রে এই ধ্রুবকটা বার্নৌলির নীতি প্রযোজ্য হবে। এবং এই যে ধ্রুবকটা কিন্তু তখন এই যে ক্ষেত্রফলের যে কোনো বিন্দুর ক্ষেত্রে ধ্রুবক হবে। অর্থাৎ সেন্টারের কোনো বিন্দু নিয়ে থাকি কিংবা কোনো পৃষ্ঠের কাছে কোনো বিন্দু নিয়ে থাকি এই ক্ষেত্রফলযুক্ত অংশের কাছে, এটা কিন্তু সেটা প্রযোজ্য হবে। তো এই বার্নৌলির নীতিটা যেটা আমরা আগের ক্লাসে বলে নিয়েছি, তো সেইটার একটু সংক্ষিপ্ত ডেসক্রিপশন যদি আমরা দেখি, যে কোনো জায়গায় যদি একটা হরাইজন্টালি যে তরলটা প্রবাহিত হয়ে যাচ্ছে, তাহলে একই উচ্চতায় থাকার জন্য স্থিতি শক্তিটা আমাদের 0 হচ্ছে। তো গতি শক্তিটা কিন্তু আর চাপ শক্তি সেক্ষেত্রে কিন্তু যোগফল ধ্রুবক হবে। গতি শক্তি আর চাপ শক্তি, তো এই বিন্দুতে গতি শক্তি চাপ শক্তি, এই বিন্দুতে গতি শক্তি চাপ শক্তি ধ্রুবক। এই জায়গায় যদি চাপ বেশি হয় গতি কম হবে, এই জায়গায় যদি গতি বেশি হয় চাপ কম হবে। তো এইভাবে আমরা যেহেতু কোন একটা ধারারেখা প্রবাহের ক্ষেত্রে আমরা যদি একটা ধারারেখার উপর অবস্থিত দুটো বিন্দু নিয়ে থাকি, এক্ষেত্রে যদি চাপ বেশি হয় তাহলে গতিশক্তি কম হবে, এক্ষেত্রে যদি গতিশক্তি বেশি হয় চাপ কম হবে, অর্থাৎ যোগফলটা সর্বদা ধ্রুবক থাকে। আর যদি যে ইররোটেশনাল মোশন হয়ে থাকে এবং স্টেডি ফ্লো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যে নলটার যে ক্ষেত্রফলযুক্ত অংশের কথা বলা হচ্ছে, যেই অংশে তরলটা প্রবেশ করছে, পুরো সেই অংশের যে কোনো বিন্দুতে ক্ষেত্রে কিন্তু এই ধ্রুবকটার মান একই হবে। অর্থাৎ বোঝা গেল যে যদি স্তরীভূত গতিটা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আরো অনেক বেশি এটাকে অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো এইরকম ভাবে আমরা আগের ক্লাসে যেটা আলোচনা করে নিয়েছিলাম, তার একটা সংক্ষিপ্ত যে বিষয়টা আমরা এখানে তুলে ধরলাম। তো পরবর্তী যে অংশটা আজকে আমরা এই ক্লাসে আলোচনাটা করব বলেছিলাম, বিশেষ করে যে এই যে বার্নৌলির নীতির যে প্রয়োগগুলো আমরা করতে পারি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, তাকে আমরা ব্যবহার করতে পারি, প্রয়োগ করতে পারি কিছু ঘটনাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে। বিশেষ করে কিছু ঘটনা দেওয়া, মনে করে ঝড়। তো কোন জায়গায় যখন ঝড় হচ্ছে, আমাদের এই যে বায়ুর প্রবাহের বেগ, আমরা যদি সেটা একটা আমরা বলেছিলাম যে কখন যে বার্নৌলির নীতিটা প্রযোজ্য হয়, যখন কোন একটা বড় যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে, তরল হোক যে প্রবাহীটা, তো সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো এক্ষেত্রে আমরা এই যে বিন্দু যে ধারারেখাটা নিচ্ছি, এই বিন্দুর ক্ষেত্রে যে চাপ শক্তি, গতি শক্তি, স্থিতি শক্তির যোগফল ধ্রুবক। অপর একটা ধারারেখা যেটা সম্ভবত আমরা বাড়ির ভেতর দিক দিয়ে হচ্ছে যদি ধরি, এই ধারারেখার এই বিন্দুতে যে তার যে শক্তি, চাপ শক্তি, স্থিতি শক্তি, গতি শক্তির এই যে মানটা, সেটা আর একটা কনস্ট্যান্ট হবে। তো যদি দুটো যে তলটার ডিফারেন্সটা দুপাশের দুটো বিন্দুর মধ্যে আমরা যদি ধরেই নিই, তো এক্ষেত্রে স্থিতি শক্তি এই বিষয়টা কিন্তু একটা রেফারেন্স লেভেলের সাপেক্ষে, যে একটা নির্দিষ্ট উচ্চতার জন্য কিন্তু যে উচ্চতার ডিফারেন্সটা দু প্রান্তে, যে টিনের চালার দু প্রান্তের ক্ষেত্রে স্থিতিশক্তির মানটা কিন্তু প্রায় 0 হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে। তো এই দুই পাশের ক্ষেত্রে বিন্দুতে আমি যদি দেখি, এই ক্ষেত্রে গতিবেগ অনেক বেশি, তো এই ক্ষেত্রে চাপ শক্তির মানটা অনেকটা কম হবে, চাপ ক্ষেত্রে কম হবে। আর নিচের ক্ষেত্রে যেখানে গতিবেগ, এখানে ভিটা কম, গতি বেগটা কম, তো এই ক্ষেত্রে চাপটা কিন্তু বেশি হবে। তো এইভাবে এখানে হচ্ছে কি, আমরা যেখানে টিনের চালার কথা বলছি, উপরে বেগটা হচ্ছে বেশি, সেক্ষেত্রে চাপটা হচ্ছে কম। আর নিচে যেখানে যে ধারারেখাটা যাচ্ছে, তরলের প্রবাহটা হচ্ছে, তো সেক্ষেত্রে বা গ্যাসটার এখানে বায়ুর প্রবাহটা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে এক্ষেত্রে গতিবেগ, এই যে প্রবাহটা হচ্ছে এর গতিবেগ কম, এবং চাপ এক্ষেত্রে ঊর্ধ্বমুখী চাপ হচ্ছে বেশি হবে। কারণ কি, যে
এই যে ধারারেখ প্রবাহ হলে, সেই যে ধারারেখ প্রবাহ হলে আমরা জানি যে একই ক্ষেত্রফলের উপর যে বলছিলাম ধারারেখ প্রবাহ হলে এই বিন্দুর চাপ, গতিশক্তি এগুলোর যোগফল টোটাল কনস্ট্যান্টটা থাকবে। তো সেই যে কনস্ট্যান্টটা যেহেতু থাকছে, এইদিকে গতিবেগ বেশি হওয়ার জন্য চাপ কম, এইদিকে গতি হওয়ার জন্য কম হওয়ার জন্য চাপ বেশি। তো ধীরে ধীরে কি হবে, চাপ বেশি হওয়ার জন্য নিচ থেকে যে, তাহলে ধারারেখ প্রবাহ হলে তার যে কোনো ক্ষেত্রফলের যে ক্ষেত্রে এই যে কনস্ট্যান্ট, সেটা কিন্তু যে একটা ধারা, যে কোনো ধারারেখার উপর কিন্তু প্রযোজ্য হবে। যে একটা ধারারেখার উপর যে অবস্থিত হতে হবে তা না, যে কোনো ধারারেখার ক্ষেত্রে এই যে কনস্ট্যান্টটা থাকবে। তো এই দিক থেকে কনস্ট্যান্টের মধ্যে এই মানটা তো আমরা দুজনের ক্ষেত্রে দু প্রান্তের যে ধারারেখার ক্ষেত্রে এটাকে আমি ইকুয়াল করে এটাকে ক্যান্সেল করে দিলে, তার উপরের সাইডের মানগুলোকে যদি আমরা 1 দিয়ে প্রকাশ করি, p1 প্লাস হাফ রো v1 স্কয়ার সমান কি হবে, নিচের যে চাপটাকে আমরা যদি 2 দিয়ে প্রকাশ করি, উপরটাকে যদি v দিয়ে প্রকাশ করি, তাহলে এক্ষেত্রে হচ্ছে p2 প্লাস হাফ রো v2 স্কয়ার। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে যেহেতু v1 গ্রেটার মাঝ গ্রেটার দেন v2, তাহলে দুটো ধ্রুবক হতে গেলে কি হচ্ছে, p1 টা কি হতে হবে, মাঝ লেস দেন p2। তাহলে যখনই চাপটা বেশি হবে তখন কি হবে, টিনের চালাটা আস্তে আস্তে উড়ে যাবে। তাহলে আমরা যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে আমরা টিনের চালার উপর ও নিচ অংশ দিয়ে যে ধারারেখ প্রবাহ হচ্ছে ধরে নিয়ে, সেই যে অংশটা একক ক্ষেত্রফলের সেই উপর ক্ষেত্রফল যুক্ত অংশের উপর যে কোনো বিন্দুতে যে মোট শক্তিটা ধ্রুবক থাকবে, সেখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে টিনের চালটা আস্তে আস্তে উড়ে যাবে। তো ঠিক সেই রকম একটা, যেমন দ্রুতগামী ট্রেন, একটা ট্রেন সম্ভবত এটা মনে করো এই ট্রেন, এটা দ্রুত গতিতে চলে যাচ্ছে, তাহলে তার সঙ্গে লেগে থাকা যে বায়ুর যে কণাগুলোর গতিবেগ এক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। তারপরে কণাগুলোর গতিবেগ, একটা গতির একটা আমি প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি। তো ধরে নিচ্ছি যে এটা একটা বৃহৎ অংশ জুড়ে হচ্ছে, এই পাশাপাশি অংশে কিন্তু সান্দ্রতাটা নেই, এটা হচ্ছে 0। তাহলে এই পাশাপাশি অংশে যে গতিশীল যে ট্রেনটার কথা বলছি, দ্বিতীয় নম্বর আলোচনাতে ট্রেনটার কথা, তার পাশাপাশি যে বায়ু স্তরের গতিগুলোকে ট্রেন টেনে নিয়ে চলেছে, সেই গতিগুলো প্রায় সবার যে সেম গতিতেই কিছুটা অঞ্চল জুড়ে সবাই ছুটছে। তো এই অংশের মধ্যে তারপরে দেখতে পাচ্ছি যে কিছু দূরত্বে কি হচ্ছে, গতিবেগ একটু কম হচ্ছে। তো এই যে গতির ডিফারেন্স, এই অংশের গতি, তাহলে এই একক ক্ষেত্র, এই ক্ষেত্রফল যুক্ত অংশের মধ্যে এইখানে আমরা দেখতে পাচ্ছি স্তরীভূত গতি হচ্ছে। তো এই ক্ষেত্রের মধ্যে যে এই অংশের হচ্ছে ভি বেশি, এই অংশগুলোর ক্ষেত্রে গতিবেগ একটা প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি, গতিবেগ বেশি, এখানে v1 নাম দিচ্ছি, এই দিকের গতিগুলোর ক্ষেত্রে দিচ্ছি v2। তো এই ক্ষেত্রে আমরা যে যদি এখানকার যে ঠিক একই রকম ভাবে চাপের সমীকরণ, এক্ষেত্রে চাপ আর এক্ষেত্রে চাপের সমীকরণ লিখে আমি এইভাবে দেখি, তাহলে এই জায়গায় যেখানে p1 প্লাস হাফ রো v1 স্কয়ার সমান প্লাস এই যে ডিসটেন্সটা আমরা যদি এক হরাইজন্টাল লেভেল অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে সেম উচ্চতায় করছে ধরে নিই, তাহলে এই যে স্থিতিশক্তির মানটা সমান হয়ে যাচ্ছে p2 প্লাস হাফ রো v2 স্কয়ার। তো এই যে কনস্ট্যান্টের মানটা সমান, এবং সেখান থেকে দুটো যে শক্তির মানগুলোর যোগফল সমান করে সেখান থেকে আমরা বলতে পারি কি, যে যেখানটায় গতিবেগ বেশি, যেহেতু দেখো v1 এর মানটা গ্রেটার দেন v2, এখানে একটা যে ভেলোসিটি প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি, যে গতি পরিলেখ যাকে বলছি, তাহলে এই ক্ষেত্রে যেহেতু v1 ট্রেনের পাশাপাশি থাকা বায়ুস্তরের যে গতিটা যে ধারারেখ হচ্ছে, সেটার মানটা অনেকটা বেশি, তুলনামূলকভাবে দূরবর্তী অংশে ধারারেখটার গতিবেগটা কম। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে v1 এর মানটা যেহেতু বেশি, এক্ষেত্রে p1 টা কম হবে, মাঝ লেস দেন p2। তাহলে p1 এর মানটা কম, এই জায়গায় নিম্নচাপ কাছাকাছি অংশে নিম্নচাপ দেখা যাবে, উপরে দূরের দিকে একটু উচ্চ চাপ, অর্থাৎ পাশের দিকে। এখানে বায়ুর যে প্রবাহগুলো হচ্ছে একটা হরাইজন্টাল লেভেলে সব হচ্ছে। তো ট্রেন থেকে দূরের দিকে আমরা
বলছি যে উচ্চ চাপ আছে ট্রেনের পাশাপাশি অংশে নিম্ন চাপ আছে, তাহলে ওখান থেকে চাপ তাহলে একটা বেশি চাপের দিকে বায়ু প্রবাহিত হতে থাকবে, অর্থাৎ তরল সংকুচিত হওয়ার চেষ্টা, গ্যাসটা সংকুচিত হওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আমরা একটা বল অনুভব করবো, যেন ট্রেনের দিকে একটা বল অনুভব করব। অর্থাৎ দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো কেন বিপজ্জনক, বা দ্রুতগামী ট্রেন কেন হচ্ছে কোনো বস্তুকে ট্রেনের কাছের দিকে টেনে নেয়, এখানে আমরা সেই যে ট্রেন একটা হরাইজন্টাল লেভেলে থাকা ট্রেন এবং তার পাশের যে বায়ু স্তরগুলোর মধ্যে যে গতির পার্থক্য, সেখান থেকে আমরা যে বার্নৌলির নীতি, সেই ক্ষেত্রফলযুক্ত অংশে যার মধ্য দিয়ে এই বায়ুগুলোর স্তরীভূত গতি হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োগ করে দেখাতে পারি যে ট্রেন দিকে কি করে আকৃষ্ট হয়ে যাবে। তো সেই জন্য দ্রুতগামী যানবাহনের পাশে যখন থাকে দ্রুতগামী ট্রেন চলে যায় কোনো স্টেশন দিয়ে, বারবার বলে যে তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হয়ে থাকে। এরপরে তৃতীয় আলোচনায় যেটাতে আমরা আসব সেটা হচ্ছে উড়োজাহাজের ডানার আকৃতি। তো উড়োজাহাজটার আমরা যদি সংক্ষিপ্ত একটা পেছন দিক থেকে একটা ভিউ বা সামনের দিক থেকে একটা ভিউ নিয়ে থাকি, তো যে পেছনের দিক থেকে যদি আমরা দেখে থাকি বা সাইড ভিউ নিয়ে থাকি, একটা ধরো এরোপ্লেন, তার একটা বিশেষ আকৃতি রয়েছে এবং তার দুদিকে যে ডানাটা থাকছে, এই ডানাটার কিন্তু আকৃতি আমরা সাইড ভিউ যদি নিয়ে থাকি এইরকম ভাবে ডানাটার আকৃতি আমরা দেখতে পাবো। অর্থাৎ একটু যেন আমরা যদি একটা বিশেষ প্রকারের আকৃতি দেওয়া থাকছে, যার প্রত্যেকটা পজিশনে ভিন্ন ভিন্ন ভাবে সেটা কিন্তু যে এরোপ্লেনটাকে ভাসিয়ে রাখার ক্ষেত্রে কার্যকরী হচ্ছে। তো আমরা একটা ডানা এইভাবে আমরা এরোপ্লেনটাকে সাইড থেকে দেখছি। তো এই ডানাটা রয়েছে, এই ডানার উপরের দিক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, নিচ দিয়েও বায়ু প্রবাহিত হচ্ছে। তো এক্ষেত্রে আমরা এমনি দেখছি ডানার উপরের দিকটা ঢালু এবং নিচের দিকটা অনেকটা স্ট্রেট বা সমতল রাখা থাকছে এবং পেছনের দিকে একটু বিশেষ প্রকারের কার্ভেচার রাখা থাকে, সেই কার্ভেচারের কারণও আসছে আলোচনাতে। তো উড়োজাহাজের ডানা এর প্রকৃতিটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা মাছের শেপের মতো। তো উপর দিক দিয়ে গতিশীল যে বায়ু প্রবাহিত হচ্ছে, ধারারেখ প্রবাহ হচ্ছে, নিচ দিক দিয়েও ধারারেখ প্রবাহ হচ্ছে। তো একটা আমি ভূমির সমতল যে একটা উচ্চতা সাপেক্ষে এই দুটো জায়গার যে ধারারেখ প্রবাহটাকে, যেখান থেকে আলটিমেট একটা পজিশন থেকে শুরু হয়ে এসেছিল, একটা নিচ দিয়ে যাচ্ছে, একটা উপর দিক দিয়ে যাচ্ছে। তাহলে এই ধারারেখ প্রবাহগুলো যেগুলো হচ্ছে, এই ধারারেখ প্রবাহগুলো কিন্তু পেছনের দিকে এসে আবার আমরা জানি এখানে টার্বুলেন্ট মোশন সৃষ্টি হবে। তো সে আসতেছে পরবর্তী ক্ষেত্রে যে উপর দিক দিয়ে যে প্রবাহের যে এখান থেকে গতিবেগটা, বায়ুর যে কণাগুলো এখানে বেগ v1, নিচের দিকের বায়ুগুলোর যে ধারারেখ প্রবাহ হচ্ছে তার বেগ যদি বলি v2। তো আমরা এই ডানাটার উপর নিচের এই অংশে যেহেতু একটা ধারারেখ প্রবাহ হচ্ছে এই অংশ জুড়ে, তো এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমরা জানি যে এর গতি শক্তি এবং তার যে এখানকার চাপ শক্তি, চাপটা এই বিন্দুতে যে চাপটা P1 যদি বলি, তো এই চাপ শক্তির মানটা, এবং যেহেতু স্থিতি শক্তি আমরা নির্দিষ্ট উচ্চতা, এই দুটোর সেম ডিফারেন্সটাকে তুলনামূলকভাবে আমরা নেগলেক্ট করছি। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যে রো নিচের ক্ষেত্রে গতি শক্তিটা আমরা যে পেয়ে যাচ্ছি, এই যে ক্ষেত্রফল স্তরীভূত গতি হচ্ছে সেই নলাকার অংশের মধ্য দিয়ে যে ক্ষেত্রফল আমরা ধরে ক্যালকুলেশন করছিলাম, তার সঙ্গে সঙ্গে P2। তো এক্ষেত্রে আমরা যেহেতু উপরের যে বায়ুগুলো ঢালু অংশ হওয়ার জন্য বেশি গতিতে একে কভার করতে হচ্ছে, তাহলে V2 টা লেস দেন V1, অর্থাৎ V1 এর গতিবেগটা বেশি। তাহলে এখন দেখো এই সমীকরণে V1 বেশি হওয়ার জন্য কি হবে, P1 হচ্ছে লেস দেন হবে P2। P2 অর্থাৎ নিচের দিক থেকে যে চাপটা, এই বিন্দুতে যে চাপের মান সব দিকে সমান, আমরা ঊর্ধ্বমুখী চাপের কথাটা ধরছি, তাহলে এই চাপের মানটা নিম্নমুখী চাপের মানের থেকে নিম্নমুখী চাপের মানের থেকে ঊর্ধ্বমুখী চাপের মানটা বেশি। তো কি হবে যে ভাসিয়ে রাখতে ও সাহায্য করবে। তাহলে যে বার্নৌলির নীতি থেকে আমরা ডানার দু প্রান্তের যে চাপের পার্থক্য, সেই চাপের পার্থক্য
চাপের পার্থক্যের দরুন কি হবে, এটা একটু লিফট অর্থাৎ ডাইনামিক্যালি যেন ভেসে থাকতে সাহায্য করবে, লিফটের মতো কাজ করবে। তো এই শুধুমাত্র যে এক্ষেত্রে একটা জিনিস যে এই ধারারেখ প্রবাহ হলে যে বায়ুর কণাগুলো যেগুলো গতিশীল হয়ে হয়ে আসে, এই নয় যে এই গতিশীল কণাগুলো এই ক্ষেত্রে আসবে আর এইখানে যেগুলা স্টার্টিং এর শুরুর পজিশনে যারা এক ছিল সেও এখানে এক পজিশনে আসবে, এমনটা নয়। দেখা গেছে যে 2 নম্বর যে উপরের দিকের কণাগুলো কিন্তু গতিশীল বেশি হওয়ার জন্য তারা চলে আসছে, নিচের দিকের গতিগুলো এমনিতেই কম হওয়ার জন্য তারা কিন্তু এতদূর পুরো শেষ প্রান্ত পর্যন্ত আসছে না। অর্থাৎ একই সঙ্গে যে তারা এসে যে মিলিত হয়ে যাবে, অর্থাৎ তারা যে সমানভাবে এসে ধরো বায়ুর যে স্রোতটা এরোপ্লেনের সামনে দিয়ে শুরু হয়েছে, সেই স্রোতটা ধরুন উপরের দিক দিয়ে যেটা একটা স্রোত চলে যাচ্ছে, নিচের দিক দিয়ে একটা যে স্রোত যাচ্ছে, সেই স্রোতগুলো যে এসে পুরোপুরি মিলিত হয়ে যেতে হবে তা না। তো দেখো এই ক্ষেত্রে যখন চাপের পার্থক্য শুরু হচ্ছে, একটা ডাইনামিক্যালি ভেসে থাকছে এরোপ্লেনটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করছে, সঙ্গে সঙ্গে এখানে চাপের যে পার্থক্য, এখানে উপরের চাপ কম নিচের চাপ বেশি, দ্রুত কিন্তু এইখানকার যে বায়ু যে অণুগুলো গতি হতে শুরু করবে। তো এক্ষেত্রে আমরা একটা দেখতে পাবো যে একটা কাউন্টার ক্লকওয়াইজ একটা মোশন এদের ঘুরতে শুরু করবে। এই কাউন্টার ক্লকওয়াইজ মোশন হলে যে একটা ঘূর্ণন গতি থাকলে কি করে সে আরো লিফট করতে সাহায্য করে, সেটা আমরা ম্যাগনাস ইফেক্ট যখন পড়বো সেখানে দেখবো। অর্থাৎ একটা যখন এরোপ্লেন এই যখন ধরো চলে যাচ্ছে, বায়ু প্রবাহগুলো এইদিকে আসছে দ্রুত গতিতে, উপর দিক দিয়ে বায়ুগুলো একটু বেঁকে আসছে, যে সমান্তরাল হচ্ছে উপর দিক দিয়ে বায়ুগুলো বেঁকে আসছে একটু, এক্ষেত্রে বায়ুগুলো একটু বেশি বেঁকে করে আসছে, তো এক্ষেত্রে দিয়ে আবার যাচ্ছে। কিন্তু এই নিচের দিকে যে চাপের পার্থক্য হওয়ার জন্য আমরা জানি উপরের দিকে চাপ কম, নিচ থেকে চাপের বায়ুগুলো দ্রুত উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে যখন এই প্রান্তের কাছাকাছি, অর্থাৎ এই যে 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 প্রান্ত ভাগটা শেষ হচ্ছে, যে ক্ষেত্রে আমরা ঢালটা এই দিক থেকে দেখিয়েছি, এই ঢালটা প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে এই প্রান্তের কাছে কি হবে, যে উপরের চাপ তো কম নিচের চাপ তো বেশি, নিচ থেকে বায়ুটা কি হবে দ্রুত গতিতে সে উঁচু চাপের দিকে যাওয়ার চেষ্টা করবে। এই দিকের যে ঢালটা এমন ভাবে করা হয়েছে, ধীরে 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 চাপের পার্থক্যটা কমে যাচ্ছে, এইখানে থিকনেসটা বেশি, এইখানে থিকনেসটা বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে চাপের পার্থক্য এই ক্ষেত্রে বেশি, এই জায়গায় কিন্তু চাপের পার্থক্য বেশি, এই জায়গায় তুলনামূলকভাবে চাপের পার্থক্য কম। তাহলে এইখানে চাপের পার্থক্য বেশি হওয়ার জন্য এই নিচের চাপ বেশি, তো সেইখানকার বায়ুগুলো দ্রুত উপরের দিকে উঠতে শুরু করবে। অর্থাৎ একটা যে আমরা গতিশীল যে এরোপ্লেনের পেছনে একটা যে গতি দেখব, যে বায়ুগুলো একটা যেন ঘূর্ণি গতি আমরা দেখতে পাবো। অপরপক্ষে এইখানের এই পাশের যে, তাহলে এটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইড আমরা যদি বলি রাইট সাইড, এটা লেফট সাইড যদি বলি রাইট সাইড আমাদের, তাহলে এক্ষেত্রেও এই ক্ষেত্রে চাপের পার্থক্যটা বেশি, এই প্রান্তের দিকে টানা শুরু হয়ে গেছে, এখানে চাপের পার্থক্যটা কম, তাহলে এইখানে চাপের যে পার্থক্য কম, এখানে ডানার থিকনেসটা বেশি, তো এই ক্ষেত্রে চাপের পার্থক্যটা বেশি, এই অঞ্চলে যে ডানার উপর নিচে চাপের পার্থক্যটা বেশি। তো এক্ষেত্রে এই দিকে মুভ করে বায়ু যে নিচের বায়ুগুলো উপর দিকে ওঠার চেষ্টা করছে, আর এক্ষেত্রে কি হচ্ছে বায়ুগুলো এই দিক থেকে, তাহলে এখানে দেখো ক্লকওয়াইজ ঘুরছে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তো যদি আমি যে এক্ষেত্রে যে এরোপ্লেনের সামনে থাকা পাইলটের সাপেক্ষে, পাইলট তার ডান দিক যখন সে সেই দিক থেকে সে পর্যবেক্ষণ করবে, আমরা এই দিক থেকে এটা ক্লকওয়াইজ ঘুরতে দেখছি, কিন্তু সেই দিক থেকে দাঁড়িয়ে দেখবো অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ডানার পেছনের দিকে আমরা একটা ঘূর্ণ গতির সৃষ্টি হতে দেখব। সেই ঘূর্ণ গতি যেটা কি করে আরো যে এরোপ্লেনের কে আরো ভাসিয়ে রাখতে সাহায্য করে, কি করে এই ডানার যে প্রান্তভাগ, যে প্রান্তভাগের দিকের আকৃতিটা এমন করা হয়ে থাকে যেখানে সে গতিটা, এই গতিশীল যে উপরের বায়ুগুলো একটা ক্রিয়া করবে এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া বলটাও ডানার উপর প্রযুক্ত হবে। অর্থাৎ অ্যাকচুয়ালি উড়োজাহাজের ডানাটাকে এমন ভাবে তৈরি করা হয় সেখানে যেন বার্নৌলির নীতিটাও প্রযোজ্য হবে। দ্বিতীয়টা হচ্ছে ম্যাগনাস ইফেক্ট, ম্যাগনাস ইফেক্টটাও কার্যকরী হবে। তৃতীয়ত হচ্ছে থার্ড ল অফ নিউটন, রিয়াকশন সৃষ্টি হবে, প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, তিনটা একসঙ্গে ক্রিয়াশীল হয়ে যে এরোপ্লেনটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে।
তো সেই সঙ্গে সঙ্গে আমরা আরো জানবো যে এরোপ্লেনের যে উপরের মসৃণতা, যে কোন একটা গতিশীল বস্তুর মসৃণতা যত বেশি থাকবে সেক্ষেত্রে কিন্তু যে তার যে সেক্ষেত্রে যে আমরা জানি যে ধারারেখ প্রবাহ সৃষ্টির ক্ষেত্রে সে কিন্তু ততটা কার্যকরী হবে না। অর্থাৎ যত অমসৃণ হবে তত কিন্তু ধারারেখ প্রবাহ সৃষ্টির ক্ষেত্রে আরো বেশি ক্রিয়াশীল হবে। তো যখন কোন একটা মসৃণ বল চলে যাবে বা গতিশীল হবে, তার দুপাশের যে ধারারেখ, যখন কোনো অমসৃণ বল কিংবা যখন হচ্ছে যে আমরা বলছি যে ডিম্পল থাকবে, যেমন হচ্ছে গলফের বল যখন ডিম্পল থাকবে, খুব 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 থাকছে সে বিভিন্ন, সেক্ষেত্রে তার যে চারপাশে যে ধারারেখ প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা এবং যার দরুন যে ঘূর্ণি গতি সৃষ্টি হচ্ছে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোতে, সেটা কি করে আরো বেশিক্ষণ ভাসিয়ে রাখতে সাহায্য করবে। তো আমরা সেটাতে আসছি। তো এইভাবে এরোপ্লেনের ডানার প্রকৃতি বা কি করে ওটা লিফটের কাজ করছে, এই যে চাপের পার্থক্যের দরুন একটা ঊর্ধ্বমুখী যে ঘাত, তাহলে একটা আমরা পেয়ে যাব ঊর্ধ্বমুখী একটা ঘাত বল পেয়ে যাব, যেটাকে বলা হচ্ছে লিফট করতে সাহায্য করবে, উড়োজাহাজটাকে উপর দিকে লিফট করতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে আমরা আরো ডিটেলসে যখন ক্ষুদ্র ক্ষুদ্র পার্টি আমরা দেখব, এই সমস্ত বিষয়গুলো আমরা আরো জানতে পারবো। তো এরপরে চলে আসছি এবার গতিশীল বলের একটা গতি আমরা নিচ্ছি তৃতীয় আলোচনাতে, যেটা আসছি যে কোনো গতিশীল বল যখন গতিশীল হচ্ছে, কোন একটা বল যখন গতিশীল হচ্ছে, যখন একটা দেখো একটা মসৃণ বল তার সামনে যখনই আসছে সেই যে ধারারেখ গুলো এইভাবে কি হচ্ছে, তো এইরকম ভাবে তারা মুভ করে চলে যাচ্ছে। তো কিন্তু যদি এই বস্তুটা তাহলে এই ক্ষেত্রে বস্তুটা যদি গতিশীল হয়ে যায়, তাহলে আমরা বস্তু নিজেই, ধরো বলটা গতিশীল, মসৃণ বলটা নিজেই গতিশীল, তাহলে তার সামনে আপেক্ষিক ভাবে আমাদের মনে হবে যে বায়ুটা বা যে মাধ্যমটাই যেন গতিশীল হয়ে পিছনের দিকে চলে যাচ্ছে তার সাপেক্ষে। তাহলে এখন এই কেন হচ্ছে কি, এখানে একটা স্তরীভূত গতি আমরা লক্ষ্য করব যে এই বলের সঙ্গে বল যখন গতিশীল হচ্ছে সামনের দিকে, তাহলে এই বল কি করছে, তার সামনের দিকে মাধ্যমের কণাগুলোকেও কিছু নিয়ে যাচ্ছে, তার থেকে দূরবর্তী কণাগুলোকে কিছু কম দূরে নিয়ে যাচ্ছে, এইভাবে একটা ভেলোসিটি প্রোফাইল আমরা দেখতে পাই। ঠিক আছে, একইভাবে এই পাশেও আমরা একটা ভেলোসিটি প্রোফাইল আমরা দেখতে পাবো। তো এই যে প্রোফাইল গুলোই প্রকৃতপক্ষে যে স্তরীভূত একটা গতির সৃষ্টি করছে, সেই স্তরীভূত গতির জন্য এর উভয় পাশে আমরা বার্নৌলির নীতিকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে দেখো এই যে গতির যে আমরা এই ক্ষেত্রফলযুক্ত অংশের মধ্যে যদি আমরা কল্পনা করি ধারারেখ প্রবাহ হচ্ছে, বলটার উপর পাশ নিচের পাশের দিকে, এই যে ধ্রুবকটার মান, অর্থাৎ কোন একটা স্থানে বলটার যদি অবস্থানটা আমরা পর্যবেক্ষণ করি, সেই পজিশনের যে যে তার বলটার দুপাশে যে ধারারেখ প্রবাহ হচ্ছে, সেই ধারারেখ প্রবাহগুলোর মধ্যে আমরা জানি যে চাপ শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল ধ্রুবক হয়। তো এক্ষেত্রে যে দুই প্রান্তে কিন্তু তার সবগুলোর যোগফল এখানে ধ্রুবক আছে। কিন্তু যদি বলটা এখন ঘূর্ণায়মান হয়, সাপোজ ক্লকওয়াইজ ঘুরছে এবং সঙ্গে সঙ্গে গতিও আছে ঘুরছে, তাহলে গতির জন্য তো আমরা জানছিলাম যে বায়ুর কণাগুলোর মধ্যে এইরকম, কিন্তু যখন এই নিজস্ব একটা ঘূর্ণন গতি রয়েছে, তাহলে এইখানকার বস্তু কণাগুলোর গতি আরো একটু বেড়ে যাবে, তুলনামূলকভাবে আরো একটু বেশি বেড়ে যাবে। আর অপরপক্ষে এই পাশের গতিটা যখন এই পাশে গিয়ে যাচ্ছে, এই গতির বিরুদ্ধে এই নিজের একটা যে গতি যাচ্ছে আর ঘূর্ণন গতি, দুটো গতি রয়েছে, এইখানের গতিটা কিন্তু তুলনামূলকভাবে একটু কমে যাবে। তাহলে দুপাশে কিন্তু আমরা যে প্রভাবটা লক্ষ্য করব যে এইখানে যে ঘূর্ণন গতি, এখানে ক্লকওয়াইজ ঘূর্ণন গতি হলে এবং ওভারঅল যে, তাহলে ধারারেখ গুলো এই পাশে গতি অনেক কম, তাহলে এই পাশে যে ঘূর্ণন গতির অভিমুখের সঙ্গে তাহলে বস্তুটা কি করছে, তার সঙ্গে লেগে থাকা মাধ্যমের কণাগুলোকে আরো বেশি করে গতি পাইয়ে দিচ্ছে, তাহলে ঘূর্ণন গতির সঙ্গে তার যে ট্রান্সলেশন মোশন দুটোই যোগ হয়ে যাচ্ছে, তাহলে দুটোই যোগ হয়ে যাওয়ার জন্য এই প্রান্তের মাধ্যমের গতিবেগটা অনেকটা বেড়ে যাচ্ছে। মাধ্যমের গতিবেগ বেড়ে যাওয়া মানে কি চাপ
কম, এক্ষেত্রে গতি বেশি চাপ কম, এক্ষেত্রে গতি কম হচ্ছে পাশে চাপ বেশি হচ্ছে। তাহলে এই ঘূর্ণায়ন বলটা কি হবে, যেহেতু চাপ বেশি তাহলে কি হবে, ওভারঅল এই দিকে সরে আসবে। অর্থাৎ এই যে বলটা যেটা মুভ করতে করতে যাচ্ছে ক্লকওয়াইজ, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো ছবিটাকে আমি একটু এইদিকে আঁকছি, যত এইদিকে মুভ করতে করতে এগিয়ে আসছে তাহলে কি হচ্ছে, চাপ এইদিকে কম আর এইদিকে চাপ বেশি, তাহলে ওভারঅল একটা বল এইদিকে বস্তুর উপর কাজ করবে, তাহলে বস্তুটা একটু বেঁকে আসবে, অর্থাৎ বস্তুটা আর স্ট্রেট না থেকে একটু এইদিকে বেঁকে আসবে। কারণ কি হচ্ছে, তার উপর একটা বল, যে তাহলে এইদিকে যে ধারা রেখাগুলো একটু ঘনীভূত হয়ে যাবে, এইদিকে ধারা রেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো এইভাবে বলটা একটু কিন্তু তার অরিজিনাল পজিশন থেকে ডেভিয়েট করে যাবে। তো এইভাবে ঠিক সিম্পল ভাবে তোমরা যদি ক্লকওয়াইজ না করে অ্যান্টি ক্লকওয়াইজও ঘোরাও, ঠিক দেখতে পাবে যে দিকে গতির সঙ্গে তার অ্যাডজাস্ট হচ্ছে, তাহলে এই দিকের গতিগুলো অনেক বেড়ে যাবে তুলনামূলকভাবে, মাধ্যমের এই দিকের গতিগুলো তুলনামূলক কম থাকবে। তো এই যে ক্ষেত্রফল যুক্ত অংশের মধ্য দিয়ে যেখানে স্থিরীভূত গতিটা হচ্ছে, বলটা যেখানে গতিশীল হওয়ার জন্য, সেই এলাকায় আমরা যে কোনো বিন্দুতে যে আমরা জানি যে বার্নৌলির নীতিটা প্রযোজ্য হবে, যে কনস্ট্যান্ট থাকবে সেটা সমান হবে। তো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ধরলে এক্ষেত্রে কেবলমাত্র আমরা চাপ শক্তি আর গতি শক্তির যে এটা ধ্রুবক কনস্ট্যান্ট রেখে আমরা দেখাবো যে এটা কিন্তু কোন দিকে হবে। এক্ষেত্রে এইদিকে কিন্তু চাপ কম হবে আর এদিকে চাপ বেশি হবে, তাহলে বেশি চাপ মানে বস্তুটা কিন্তু এই দিকে বেগে চলে আসবে। তাহলে যারা যে কাউন্টার ক্লকওয়াইজ করছে বস্তুটা কিন্তু তার গতিপথ আস্তে আস্তে এইভাবে বেঁকবে, আর যেটা ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসছে সে গতিশীলটা এইদিকে হতে থাকবে। তো এইভাবে এই নীতিটাকে কাজে লাগে, এটাকে বলা হচ্ছে ম্যাগনাস ইফেক্ট। তো ঘূর্ণায়নশীল অর্থাৎ কোনো গতিশীল বস্তু যেটা ঘুরতে ঘুরতে যাচ্ছে সে কিন্তু ডেভিয়েট করে যাবে তার অরিজিনাল ডিরেকশন থেকে, এটাকে বলা হচ্ছে তার ম্যাগনাস ইফেক্ট। তো এইটাকে কাজে লাগিয়ে তোমরা জানো যে ফ্রি কিক ফুটবলের একটা গোলকে লক্ষ্য করে যখন একটা ফুটবলকে মারা হয়ে থাকে, এইদিকে মেরে দিয়েছে কিন্তু ঘুরে গিয়ে ঢুকে যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো কোন ডিরেকশনে, অর্থাৎ যেই ডিরেকশনে তাকে মানে বাঁকাতে চাইবো তাকে আমাকে কোন দিকে ঘোরাতে হচ্ছে, আমি তাহলে সেই তার উল্টো দিকে তাকে ঘূর্ণন করাতে হবে। আমি যদি বলটা যেটা কিক করতে যাচ্ছি সেই বলটাকে এই সোজা মারলে এই সোজা যেত, কিন্তু আমি ধরো আমি এই সোজা মেরেছি, এই সোজা চলে যাওয়ার কথা, কিন্তু একে এই দিকে ডেভিয়েট করতে চাইছি, তোমরা দেখছো এই দিকে বলটা গতিশীল হচ্ছে, তাহলে একে ক্লকওয়াইজ ঘুরিয়ে তাকে স্পিন করতে হবে, করে মারতে হবে। আমি যদি চাইছি এই গোলবারের দিকে, এই গোলবারের দিকে ধরো আমি মুভ করতে এই দিকে শর্ট করে ঢুকাতে চাইছি গোলবারে, তাহলে তো সোজা এই দিকে চলে যাওয়ার কথা ছিল, এমন ভাবে তাহলে স্পিন করব, তাহলে এইটাকে অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ স্পিন করে মারলে কিন্তু এই দিকে ঢুকে যাবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে মারি, তাহলে এইদিকে যদি বস্তুটাকে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করে তাকে কিক করা হয় তাহলে কিন্তু এই দিকে মুভ করার চান্সটা বেশি। তাহলে একটা ফুটবল তাকে যদি এখানে কিক করছি, ফুটবলের কিকটা আমি যদি এমন ভাবে স্পিন করব ক্লকওয়াইজ স্পিন করে যদি আমি তাকে ঘুরিয়ে মারতে চেষ্টা করি তাহলে ঠিক এইভাবেই বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে ক্লকওয়াইজ স্পিন করাতে চাইলে বস্তুটাকে এই দিকে ঘোরাতে চাইছে, তাহলে আমাকে এই দিকে বলের এই দিক পোর্শন করে মানলে তবেই কিন্তু বস্তুটাতে ঘূর্ণন সৃষ্টি হবে এই দিক বরাবর। আবার অপরপক্ষে উল্টা এই দিকে বলটা কিক করার সময় পজিশন কোন দিকে কিক করলে সঠিক পজিশনে পৌঁছাবে এটা নিশ্চয়ই যারা দক্ষ প্লেয়াররা রয়েছে তারা জানবে। তো আমরা এখানে শুধু ফিজিক্সটা বোঝার চেষ্টা করছি কি করে। তো ঠিক একইভাবে বেসবল যখন খেলা হয়ে থাকে কিভাবে তাকে কিভাবে সুইং করে থ্রো করলে সেখানটা তার ডিরেকশন চেঞ্জ হয় সেটা নিশ্চয়ই জানবো। তো গল্ফ বলের ক্ষেত্রে কিন্তু ব্যাক স্পিন করানো হয়। গল্ফ বলকে যখনই মারানো হচ্ছে তো একটা গল্ফ বলের উপরে আমরা জানি যে ডিম্পল থাকে অনেক ছোট ছোট জাতি করে, সেই যে টার্বুলেন্ট মোশন তৈরি হয় সেইগুলোতে সেই টার্বুলেন্ট মোশন কিন্তু তাকে আরো লিফট করতে সাহায্য করে। সঙ্গে সঙ্গে একে যদি ব্যাক স্পিন ঘোরানো হয়, ব্যাক স্পিন বলতে কি ফরওয়ার্ড স্পিন না করে যদি ব্যাক স্পিন করানো হয় তাহলে সেক্ষেত্রে আরো ম্যাগনাস ইফেক্টটা বেশি করে কার্যকরী হয়ে তাকে কিন্তু ভাসতে সাহায্য করবে। তো এই হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন ঘটনাগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো
সেখানে আমি বার্নলের নীতিটাকে প্রয়োগ করতে পারবো। সেক্ষেত্রে আরো যে ম্যাগনাস ইফেক্টটা আরো কি করে বেশি করে ক্রিয়াশীল হয়ে যাওয়ার জন্য আরো যে ঘটনাগুলো ঘটে থাকে। তো দ্বিতীয় আরেকটা যে আলোচনাগুলোতে আমরা ছোট্ট করে এখানে আলোচনাটা করব সেটা হচ্ছে কিছু যন্ত্রের কার্যনীতি। দ্বিতীয় যে অপশনটাতে আমরা চলে আসছি কিছু যন্ত্রের কার্যনীতি, যেমন ধরো অটোমাইজার যন্ত্র, স্প্রে মেশিন। তোমরা সিম্পল একটা চিত্র দিয়ে এখানে আমরা দেখাচ্ছি যে এইখানে একটা ধরো স্প্রে মেশিন লাগানো আছে, এর একটা ছোট ছিদ্র এখানে রয়েছে, এখান থেকে একটা তরল রয়েছে এবং এইখানে একটা ছিদ্র আছে, আর একটা নল দিয়ে তরলটা এর মধ্য দিয়ে ডোবানো আছে, তরলের মধ্যে একটা নল ডোবানো আছে। এখন একটা আমি যদি পিস্টন দিয়ে জোরে স্প্রে করি, বাতাসটা যখন জোরে যাবে এখানে বায়ুর দ্রুত গতিতে বেরোবে। তো এক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে বায়ুর চাপ P1 যদি হয়, এক্ষেত্রে P2 কমে যাবে, P2 লেস দেন P1 হয়ে যাবে। তখন এই চাপ বেশি প্রযুক্ত হবে এবং এই তরলটা ধীরে ধীরে উপরে উঠে আসবে এবং এখান থেকে স্প্রে আকারে বেরিয়ে যাবে। তো অটোমাইজার যন্ত্র যদি পরীক্ষায় পড়ে তোমরা কি লিখবে যে বার্নলের নীতি প্রয়োগ করে তৈরি করা এমন একটা যন্ত্র হচ্ছে অটোমাইজার যন্ত্র, যেখানে তার কনস্ট্রাকশনটা ছোট করে দিয়ে দিবে যে এখানে গতিবেগ V2টা যদি বেশি, এইখানে যে বায়ুর গতি, এক্ষেত্রে বায়ুর গতি কোনো নেই, তাহলে আমি যদি তরলের প্রবাহটাকে একটা ধরে নিই, তাহলে এক্ষেত্রে এই অংশের সঙ্গে এই অংশের যে কানেক্ট করি, যদি আমি প্রবাহটা হচ্ছে তরল এইখান থেকে এইখানে, তাহলে এই প্রবাহটা যে হয়ে যাচ্ছে এক্ষেত্রে বেগ কম, অর্থাৎ এখানে যদি বেগ কম এক্ষেত্রে চাপ কম, চাপ বেশি, এখানে বেগ বেশি চাপ কম, তাহলে সেই অনুযায়ী তরলটা ধীরে ধীরে কি হবে নল বরাবর উপরে উঠে আসবে, এভাবে কাজ করবে। এছাড়া ভেঞ্চুরিমিটার, পিটোট নল, এই দুটো জিনিসটাও ঠিক সেই রকম। ভেঞ্চুরিমিটারের সাহায্যে কি করা হয়, কোন একটা ধরো তরল প্রবাহিত হচ্ছে, তো সেই ভেঞ্চুরিমিটার যন্ত্রের একটা প্রস্থচ্ছেদ বেশি কম করে রাখা আছে, এখানে একটা নলের অংশ, ইউ আকৃতির নলের অংশ, এখানে একটা অংশ একটা আছে, এখানে একটা অংশ আছে। তাহলে তরল যেখানে ধরো ধারারেখ প্রবাহ হচ্ছে, এক্ষেত্রে বেগ এখানে এই প্রস্থচ্ছেদে এখানে আমি জানি বেগ এখানে হচ্ছে ধরো V1, এখানে প্রস্থচ্ছেদ A1, এক্ষেত্রে মনে করছি V2, এখানে প্রস্থচ্ছেদ E2। তাহলে এক্ষেত্রে দেখো ক্ষেত্রফল এখানে ছোট হয়ে গেছে, মানে আমরা যে ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে জানি গতিবেগ আর ক্ষেত্রফলের গুণফল যে ধ্রুবক হয়ে থাকে, তাহলে V2টা কি হচ্ছে V1 ইন্টু A1 বাই A2। V2 মানটা যেহেতু A2টা অনেক ছোট, তাহলে এটা কিন্তু মানটা অনেকটা বেড়ে যাচ্ছে, মানে বেগ বেড়ে যাচ্ছে, তাহলে যে সমস্ত ধারারেখাগুলো এখানে সব সংকুচিত হয়ে যাবে, তাহলে ধারারেখাগুলো এখানে বেগ বেশি হওয়া মানে কি আমরা জানি চাপ কম। এই চাপ কমে গেলে কি হবে, তরলটা এক্ষেত্রে একটু বেশি উঁচু পর্যন্ত উঠে আসবে, এক্ষেত্রে একটু তরলের যে ইউ আকৃতির নলটা যদি আমরা নিয়ে থাকছি তার এখানে নেমে আসবে, এই যে একটা উচ্চতার ডিফারেন্স হবে। তাহলে এই পজিশনে আমি যদি চাপ আর এই পজিশনের চাপকে নিয়ে আমি যদি ইকুয়েশনটা লিখি, বার্নলের নীতিকে অ্যাপ্লাই করে লিখি, তাহলে এই বিন্দুতে যদি চাপ P1 প্লাস আমি যদি লিখি হাফ রো V1 স্কয়ার, আর যেহেতু এটা প্রায় একই সেম উচ্চতায় হচ্ছে, লেভেলটা একই উচ্চতা হচ্ছে, স্থিতিশক্তির পার্টটাকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে এই জায়গার চাপ P2, এই জায়গার চাপ P2, এখানে চাপ P1 ধরছি, তাহলে P2 প্লাস হাফ রো V1 স্কয়ার। তো এক্ষেত্রে এই যে চাপের পার্থক্য, এক্ষেত্রে আমি যদি P1 মাইনাস P2টাকে নিয়ে আসি, এক্ষেত্রে পেয়ে যাবো হাফ রো ইন্টু V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার, সরি V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার। তো এক্ষেত্রে এই যে চাপের পার্থক্যটাকে আমি এই যে তরল স্তম্ভের যে উচ্চতার পার্থক্য সৃষ্টি হয়ে গেছে মনে করি H, তাহলে এইটাকে আমি লিখে ফেলতে পারি H রো G। এখানে যে তরলটা রয়েছে এর যদি ঘনত্ব রো হয়ে থাকে এবং এর যদি আচ্ছা, এক্ষেত্রে এই যে তরলটা প্রবাহিত হচ্ছে এটাকে আমি রো 1 নাম দিই, তাহলে H রো 1 G এই তরলটা যে রয়েছে এক্ষেত্রে, আর এই যে তরলটা প্রবাহিত হচ্ছে সেটাকে আমি যদি বলছি রো বলছি। তাহলে এই ক্ষেত্রে এই ইকুয়েশনটার পার্থক্য থেকে আমাদের যে প্রবাহ পিটোট নলের মধ্যে যে পার্থক্য, তরলের পার্থক্যটা কিন্তু উচ্চতার পার্থক্য থেকে এই গতিবেগের পার্থক্যটা আমরা পেয়ে যাব। বোঝা গেল? এই হচ্ছে পিটোট নলের মধ্য দিয়ে যে
ইকুয়েশনটা। এখন এই গতির সঙ্গে এই গতির ইকুয়েশনটাকে আমি যে কোনো একটা জায়গায় বিন্দুতে কনভার্ট করে করতে পারি, সেই যে কন্টিনিউটি ইকুয়েশনকে কাজে লাগিয়ে যদি আমি কোনো একটা জায়গায় পুট করে চেঞ্জ করে দিতে পারি, তাহলে এক্ষেত্রে আমি ইকুয়েশনটাকে চেঞ্জ করতে পারি। বুঝা গেল? তো এই যে দুটো ইকুয়েশন, একটা হচ্ছে বার্নৌলির ইকুয়েশন আর একটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, দুটো ইকুয়েশনকে ইউজ করে আমরা কিন্তু আমাদের যা প্রয়োজনীয় তথ্য কিন্তু এক্ষেত্রে আমি পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে আমাদের পিটোট নলের কার্যকারিতাটাও রয়েছে। পিটোট নল সম্পর্কে কিছু বলার নেই, এক্ষেত্রে সেম ভাবে আছে। এরোপ্লেনের গতিটা নির্ণয় করার ক্ষেত্রে সেটা কার্যকরী ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে একই ধারা রেখার উপরে যে দুটো ছিদ্রকে রেখে আমি সেক্ষেত্রে কার্য করতে। তো এক্ষেত্রে কি করা হয়ে থাকে, একটা নলের ছিদ্রটা এমন ভাবে রাখা থাকে আর একটা নলের ছিদ্রটা সেম ধারা রেখার কাছে এইখানে ছিদ্রটা রাখা থাকে। তো এইরকম ভাবে কনস্ট্রাকশন যুক্ত অংশে আমরা যে এক্ষেত্রে বায়ুর চাপটা এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বেগটা গতিশক্তি বেশি, মানে এক্ষেত্রে চাপটা এখানে কম হবে। তো এক্ষেত্রে উঠে থাকবে, এক্ষেত্রে নেমে থাকবে। তো এক্ষেত্রে এই যে পার্থক্য থেকে আমরা কিন্তু এই একই ধারারেখা বরাবর যে তরলটা প্রবাহিত হচ্ছে বা গ্যাসটা বায়ুটা প্রবাহিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি এই উচ্চতার একটা পার্থক্য পেয়ে যাব। এই উচ্চতার পার্থক্য থেকে আমি যে বার্নৌলির নীতিকে কাজে লাগিয়ে গতিবেগ বের করতে পারি। তো এক্ষেত্রে আর যে গতিটার কথা আমরা বলছিলাম যে রক্তচাপ বিষয়টা মাপার ক্ষেত্রে, তো মানুষের শরীরের যে রক্তচাপ, মানুষ যখন কোন একটা জায়গায় দাঁড়িয়ে থাকছে, যদি ধরি মানুষ একটা এইটা মানুষের কোন অবস্থা, মাঝখানে রয়েছে হৃৎপিণ্ড, হার্ট উপরে রয়েছে ব্রেন, নিচে রয়েছে ফুট। তাহলে দেখো এইখানে যে আমাদের হৃৎপিণ্ড থেকে বেরোনো রক্ত একটা নলের মধ্য দিয়ে হয়ে প্রবাহিত হয়ে হৃৎপিণ্ড হয়ে প্রবাহিত হচ্ছে, একটা যেন ধারারেখা প্রবাহ যদি নলের মধ্য দিয়ে আমাদের যে শিরা উপশিরার মধ্যে যে একটা প্রবাহ হচ্ছে, এটাকে আমি যদি ধারারেখা প্রবাহ ধরি, তাহলে এই ধারারেখা প্রবাহের যে প্রবাহটা এই যে এক্ষেত্রে আমি ভূপৃষ্ঠের থেকে, ভূপৃষ্ঠতে আমি ধরো দাঁড়িয়ে রয়েছি, ভূপৃষ্ঠের থেকে ভিন্ন ভিন্ন পজিশনে আমি যদি কনস্ট্যান্ট আকারে লিখতে চাই, তাহলে এইখানের পজিশনে ধরো চাপ যেটা ফুট, আমাদের পায়ের কাছে যে চাপটা রয়েছে, সেই ক্ষেত্রে যে তার যে গতি শক্তিগুলো রয়েছে হাফ এর ওটা আছে আমাদের রক্তের, আর এক্ষেত্রে যে গতিবেগটা রয়েছে। তো এখন এক্ষেত্রে এই গতিবেগটাকে আমরা যদি খুব কম রক্ত যে স্রোত নিয়ারলি খুব জিরো যদি ধরে নিই, তাহলে মানে খুব জিরো তো নয়, খুব কম অর্ডারের 0.1 ধরো মিলিমিটার পার সেকেন্ড। তো সঠিক মানটা আমার এই মুহূর্তে মনে নেই। তো রক্তের স্রোতের যে গতিবেগটা আমরা যদি খুব কম ধরে নিই, তাহলে এই ইকুয়েশনের এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে বার্নৌলির ইকুয়েশনের আমরা যদি পায়ের অবস্থান, আমরা যখন একটা দাঁড়িয়ে থাকছি একটা মানুষ, তার পায়ের কাছে ফুট পজিশনের চাপ আর এই উচ্চতা তো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা জিরো, তাহলে এইটা সমান যখন হৃৎপিণ্ডের কাছে হার্টের প্লাস আমি যে উচ্চতা রয়েছে মনে করছো এইচ, তাহলে কি হবে এইচ রো জি, রোটা হচ্ছে কি হচ্ছে ব্লাডের ঘনত্ব, রক্তের ঘনত্ব, সেই সঙ্গে সঙ্গে আর হচ্ছে গতিবেগের জন্য যে চাপটা শূন্য হয়ে গেছে। আর ব্রেনের কাছে দেখতে পাচ্ছ ব্রেনের যে চাপ, রক্তের চাপ, তার সঙ্গে সঙ্গে কি হবে গতিবেগটাও, মানুষের যে রক্তের গতিবেগটা শূন্য, আর উচ্চতার জন্য যে কি হবে সেটা ধরো ব্রেন এইচ বি বলছি, ব্রেনের উচ্চতা এইচ রো ইন্টু জি। তো এইটাকে এইচ এইচ বলে দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি পি এফ, ফুট পজিশনের যে চাপটা, হৃৎপিণ্ডের পজিশনের চাপের সঙ্গে আরো যুক্ত হবে এইচ এইচ রো জি, আর মাথার কাছে চাপটা হবে পি বি, ব্রেন প্লাস এইচ বি রো জি। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের কোথায় চাপটা সবচেয়ে বেশি হচ্ছে, এই যে আমাদের যে পায়ের কাছে চাপটা, যে যে হৃৎপিণ্ডের চাপের সঙ্গে আরো যোগ হচ্ছে এই উচ্চতার যে রক্তের চাপ, কিংবা মানুষের মাথার কাছে যে চাপটা সঙ্গে যুক্ত হচ্ছে পায়ের চাপটা, তো এই ক্ষেত্রে এর সঙ্গে এই উচ্চতার যে রক্তের চাপটা যোগ হচ্ছে। তো এখানে আমরা বার্নৌলির ইকুয়েশনকে কাজে লাগিয়ে
আমাদের হৃৎপিণ্ডের কাছে কত চাপ কত, মাথার চাপ কত। তো এইভাবে ভিন্ন ভিন্ন পজিশনে কিন্তু আমরা চাপটাকে লিখতে পারি। তো এক্ষেত্রে আমরা এই যে রক্তচাপ মাপার যন্ত্র যেটা হিসাবে কাজ করেছি, এবং সেক্ষেত্রে যেই যে যন্ত্রটা আমাদের রক্তচাপ সাধারণত হৃৎপিণ্ডের প্রেসারটাকে আমরা মাপ করে থাকি, এবং এখানে আমরা জানি যে টর এককে মাপা হয়ে থাকে। টর মানে কি 1 মিলিমিটার অফ উচ্চ পারস্তম্ভের যে চাপ তাকে 1 টর বলা হয়ে থাকে। তো আমাদের হৃৎপিণ্ডের চাপ মাপার জন্য আমাদের হৃৎপিণ্ডের কাছাকাছি আমাদের যে কোনো একটা স্থানে যে আমাদের যে বাম দিকে আমাদের হৃৎপিণ্ড থাকে, তাহলে বাম হাতের যে উপরের যে বাহুর উপরের দিকে আমরা জানি একটাই মাত্র হাড় রয়েছে। সেই জন্য এক্ষেত্রে আমাদের যে মহাশিরাটা রয়েছে, যে ধমনীটা রয়েছে, তার উপর প্রেসার দিয়ে আমরা কি করি, এখানে একটা বায়ো এয়ার স্যাক লাগিয়ে তার উপর প্রেসার করে যে আমাদের রক্তনালীর মধ্যে যেখানে ধারারেখ প্রবাহ হচ্ছিল এখানে উপর দিক দিয়ে প্রেসারাইজ করে এখানে ব্লকেজ করে দিই। এটা বাধা করে দিলে কি হবে, ধারারেখ প্রবাহটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তাহলে আমরা তার পাশে কিন্তু কি করে থাকি, টেথোস্কোপ লাগিয়ে রাখি এবং সেই চাপটাকে এবার ধীরে ধীরে ছাড়তে থাকি। তো এই ধারারেখ প্রবাহটা এখানে যে হঠাৎ করে প্রেসার দিতে শুরু করবো, আমি একটা টেথোস্কোপ লাগিয়ে রেখেছি, এবার ধীরে ধীরে প্রেসার দিতে থাকবো। প্রেসার দিতে দিতে যখনই ব্লকেজ হয়ে যাবে হঠাৎ করে এখানে কি হবে, আমরা জানি যে ঘূর্ণি গতির সৃষ্টি হবে। আমরা ধারারেখ প্রবাহের সামনে কি করেছি, একটা ব্লকেজ রাখলে হঠাৎ করে এই যে ঘূর্ণি গতির সৃষ্টি হয়ে যায়। এই ঘূর্ণি গতির সৃষ্টি হলে তার শব্দ চেঞ্জ হয়ে যাবে। শব্দ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই তাহলে কি সেই শব্দ শুনেই আমি এবারে এখানটায় যে প্রেসারটাকে কমানো শুরু করলাম। এবারে প্রেসারটা যেই মুহূর্তে ব্লকেজ হয়ে গেছে সেই মুহূর্তেই আমরা কি করে থাকি, তার শব্দটা শুনে নিয়ে সেই চাপটা আমরা কতটা প্রেসার দিয়ে চাপ করে ব্লক করেছি, আমরা যে ম্যানোমিটার যন্ত্র লাগিয়ে রেখেছি, সেক্ষেত্রে সেই চাপটার সঙ্গে সেই শব্দ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সেই চাপটা কত হয়েছে, কারণ বাইরের চাপের সঙ্গে যে বাইরের যে চাপটা সমান করে নিয়ে সেক্ষেত্রে আমরা মাপ করে থাকি। ঠিক একই রকম ভাবে আমরা যখন আরো প্রেসারটাকে লুজ করছি, তো যখন ডায়াস্টোলিক প্রেসার হতে 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 পুরো ওপেনিং হয়ে যাচ্ছে, তখন সেই যে ঘূর্ণিগতি থেকে যখন হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে আবার ধারারেখ প্রবাহের একটা আওয়াজ শুরু হবে, সেই ধারারেখ প্রবাহের আওয়াজটাকে নিয়েই কিন্তু আমরা ডায়াস্টোলিক প্রেসারটাকে মেজার করে থাকি। তো এইভাবে আমরা বার্নৌলির নীতিকে কাজে লাগিয়ে মানুষের শরীরে কোন অবস্থানে চাপের মানটা কত, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন গতির যে পরিবর্তন, যে স্ট্রিমলাইন মোশন থেকে টার্বুলেন্ট হলে শব্দের যে একটা শব্দ সৃষ্টি হয় সেই শব্দ, এবং সেই সঙ্গে আমি কত প্রেসার দিয়ে আমি ওইটাতে সৃষ্টি করেছি ওই ব্লকেজটা, সেই মেজারের মধ্য দিয়ে দুটো চাপকে ইকুয়াল করে আমি সেখান থেকে আমাদের হৃৎপিণ্ডের চাপটা সিস্টেমিক প্রেসার মেজার করে থাকি। সঙ্গে সঙ্গে আবার চাপকে ওপেন করে দিলে যেই চাপে আবার পুনরায় ধারারেখ প্রবাহ সৃষ্টি হচ্ছে সেই চাপ থেকে আমরা ডায়াস্টোলিক প্রেসারটা মেজার করে থাকি। তো এই হচ্ছে কিছু যন্ত্রের ছোট ছোট কার্যনীতিগুলোর কথা বলছি। সেই সঙ্গে আজকের আলোচনাটা আমরা একটু দীর্ঘায়িত হচ্ছে, তো কিছু করার নেই, আমরা চাইছি যে সমীকরণগুলোকে একসঙ্গে আলোচনাটা করে নিতে। তো এই বার্নৌলির নীতিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা স্থির তরলের যে চাপের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। কোনো তরল স্থির আছে, তো এইখান থেকে এই জায়গায় যে আমি যদি একটা তরল স্তম্ভ কল্পনা করে এর গতি যে চাপের যে বার্নৌলির নীতির সমীকরণ প্রয়োগ করি, এই জায়গায় চাপের মান P1, এই জায়গায় গতিবেগ তো নেই, তরল যখন স্থির আছে গতিবেগ 0 হচ্ছে, এই জায়গায় স্থিতিশক্তির মান যদি আমি যদি মনে করি এটা হচ্ছে H1 ρg, ঠিক এই পজিশনে চাপের মান যদি আমি P2 বলি, এই জায়গার গতিশক্তি 0 হচ্ছে, আর এই জায়গায় স্থিতিশক্তি হচ্ছে ধরো মনে করো H2 ρg। এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে H2, এই উচ্চতাটাকে আমি বলছি H1। তো এক্ষেত্রে আমি যদি এই পজিশনে বার্নৌলির সূত্র অনুযায়ী লিখি P1 H1 ρg সমান P2 প্লাস H2 ρg। তো এক্ষেত্রে এই যে চাপের পার্থক্য, P2 টা নিঃসন্দেহে বেশি হবে। P2 মাইনাস P1 যদি করো, P2 মাইনাস P1 করলে H1 মাইনাস H2 হয়ে যাবে ρg। তাহলে এই যে উচ্চতার পার্থক্য, এই উচ্চতার পার্থক্যটাকেই যদি আমরা H বলি, H ρg, তাহলে এই যে কত গভীরতায় গেছি সেই চাপের মানটা P2 মাইনাস P1 হচ্ছে কত গভীরতায় গেছি তার চাপের মানের রাশিমালার সঙ্গে সমান। অর্থাৎ স্থির তরলের ক্ষেত্রে যে কোনো গভীরতায় যে চাপের মান আমরা নির্ণয় করেছিলাম, বার্নৌলির নীতিকে প্রয়োগ করেও কিন্তু আমি সেই সমীকরণ প্রয়োগ করতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা ইফ্লাক্স বেগ, কোন তরল রয়েছে, কোন একটা ধরো মনে করো পাত্রে বদ্ধ হিসাবে থাকতে পারে,
বা খোলা অবস্থায় থাকতে পারে। বদ্ধ অবস্থায় থাকলে তরলের উপরিতলে একটা চাপ এক্সট্রা কাজ করবে, মনে হচ্ছে পি এ নয়, পি সামথিং, পি বি, বদ্ধ বা ক্লোজ, পি সি বলছি। তাহলে এখানের এই যে তরলের উপরিতলের ক্ষেত্রফল মনে করছি এ, এবং নিচে একটা যদি ছিদ্র করে দাও এর ক্ষেত্রফল যদি মনে করি A2, এইখানে বেগ কত হবে এই ক্ষেত্রে V1। তো আমি এই অবস্থায় এক্ষেত্রে উচ্চতাটা যদি আমি h ধরে নিই, এখানকার সাপেক্ষে আমি যদি এটা ক্যালকুলেশন করি, যে বার্নৌলির নীতি প্রয়োগ করি, তাহলে পি সি ক্লোজ চাপ প্লাস এই অবস্থায় যে গতিবেগটা যেহেতু খুব ধীরে ধীরে নামবে, এক্ষেত্রে এর গতিবেগটাকে আমি 0 ধরে নিলাম, এবং সঙ্গে সঙ্গে এই যে স্থিতিশক্তিটার মানটা আমি ধরছি যে এইচ রো জি। আর দ্বিতীয়ত এইখানের যে আমি যদি গতিবেগটাকে ধরি V2, তাহলে এক্ষেত্রে চাপটা কিন্তু বায়ুর চাপের সঙ্গে সমান হবে। এখানে বায়ুর চাপ যেহেতু ওপেনিং হয়ে আছে, বায়ুর চাপ তার সঙ্গে সঙ্গে হাফ রো ভি স্কোয়ার, এক্ষেত্রে V2 না বলে V2 স্কোয়ার, তার সঙ্গে সঙ্গে কি হবে, এই যে স্থিতিশক্তি এখানে 0। তো এইখানে থেকেই আমি যে V2 এর রাশিমালাটা পেয়ে যাব, তাহলে হাফ রো V2 স্কোয়ার ইকুয়াল টু পিসি মাইনাস পি এ টা আগে বিয়োগ হবে, তার সঙ্গে সঙ্গে এখানে যোগ থাকছে এইচ রো জি। তো এক্ষেত্রে আমি V2 এর যে রাশিমালাটা পেয়ে যাব 2টা গুণ হবে বাই রো থাকছে, সঙ্গে সঙ্গে পিসি মাইনাস পি এ থাকছে প্লাস 2, এটা পুরোটার সঙ্গে গুণ হচ্ছে, তো এটা 2 রো জি, সরি এইচ রো জি, এটার সঙ্গে পুরোটা এটা গুণ হয়েছে, তার বর্গমূল করলে আমি পেয়ে যাবো। এখন ধরো যদি এখানে পিসি টা 0 হয়, যদি মুক্ত থাকে, পিসি সমান যদি পি এ থাকে, অর্থাৎ এটা যদি ওপেন থাকে, ওপেনের ক্ষেত্রে অর্থাৎ উপরে কোনো ঢাকনা নেই, তাহলে এই অবস্থায় কি হয়ে যাচ্ছে, পিসি সমান পি এ হয়ে গেলে তাহলে V2 সিম্পলি হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 বাই রো এইচ রো জি তার বর্গমূল। তো রো রো কেটে গিয়ে তোমরা থাকছে 2hg, যেটা আমরা স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তু এই উচ্চতা থেকে পড়লে তার গতিবেগ যেটা হয় আমরা জানি, স্থির ইউ সমান 0 ছিল, তাহলে ভি স্কোয়ার সমান 2gh, আর এখান থেকে ভি সমান 2gh, এই গতিবেগের সঙ্গে সমান। অর্থাৎ মুক্ত অবস্থায় থেকে অবাধে পতনশীল বস্তুর গতির সমানই হবে এই ফ্লাক্স বেগের রাশিমালা, তীব্র গতিতে যে বেরোবে। এখন এই নিচের দিকে চিত্রটা থাকুক কিংবা এইচ গভীরতা যদি সাইডের দিকেও চিত্রটা থাকুক, সেক্ষেত্রে ওই ফ্লাক্স বেগের রাশিমালাটা সেম হবে। তো এই হচ্ছে আজকের যে আলোচনার বিষয়বস্তু, যে ক্ষেত্রে আজকে আমরা আলোচনাটা করলাম, বিশেষ করে বার্নৌলির নীতিটার প্রয়োগ ঘটালাম, ভিন্ন ভিন্ন বিষয়গুলো আমরা এক্সপ্লেন করতে পারলাম। তোমরা বইটাকে ভালো করে পড়বে বিশেষ করে, আর যে সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করলাম সেখানে তোমরা অন্যান্য বই বা রেফারেন্স বই কিংবা গুগল থেকে তোমরা সেই সমস্ত বিষয়গুলো আরো জানবে।